মধ্যরাতের চাঁদ। পর্ব ঘনিশ। লেখনীতে মুস্তারিন মুশাররাত। ঘরটা আধো অন্ধকার। ম্লান আলো ঘুমন্ত নিবিড়ের মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক। বেডে নিৎসার পড়ে আছে দেহটা। ইনজেকশনে দেওয়া ঘুম। জীবনের সাথে কৃত্রিম একটা শান্তি। ডক্টর খানের সাথে নীরব কেবিনে। ফোন কলের পর যেরকম ছিল সেরকমই ছুটে আসে। ত্রস্ত ওয়ালেটটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে ফোন আর বাইকের চাবি নিয়ে ইমার্জেন্সি বেরোতে হবে বলে চলে আসে। ভেবেছিল নিবিড়ের পাগলামি বেড়েছে, সামলাতে পারছে না, তাই হয়তো ডাকছে। এর আগেও একদিন মাঝরাতে আসতে হয়েছিল। তবে এবারের সিচুয়েশন আলাদা। ডক্টর খান মৃদুস্বরে বললেন, মিস্টার নীরব, আপনার ভাইয়ের কন্ডিশন খুব একটা ভালো নয়। কিছুক্ষণ আগেই হঠাৎ করে পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়। চটজলদি অক্সিজেন মাস্ক পরিয়ে দেওয়া হয়। পেশেন্ট প্রলঞ্জড পালমোনারি টক্সিসিটিতে আক্রান্ত, যা অতিরিক্ত ড্রাগ গ্রহণের ফলে হয়েছে। দুই হাত ট্রাউজারের পকেটে গুজে মাথাটা নুইয়ে দাঁড়িয়ে নীরব। কথাগুলো শোনার সাথে সাথে বুক চিড়ে দীর্ঘশ্বাস বেরোল। ডক্টর এক মুহূর্ত থেমে নীরবের দিকে তাকিয়ে ফের বলেন, আমি বুঝি এটা বলা সহজ না। তারপর একদিনে পেশেন্টের অবস্থা, রিপোর্ট সব দেখে মনে হচ্ছে পেশেন্টকে খাবারের মাধ্যমে নিয়মিতভাবে কোনো সাইকোঅ্যাক্টিভ সাবস্ট্যান্স দেওয়া হতো। নীরব তৎক্ষণাৎ মাথাটা তুলে প্রশ্নাতুর চোখে তাকাল। ছট করে বলে উঠল, ড্রাগ? হ্যাঁ, সম্ভবত মেথামফেটামিন বা এর কোনো সিস্টেমেটিক ডেরিভেটিভ। তার মেটাবলিক রিডিং, নিউরোটক্সিন লেভেল সবই ইঙ্গিত করে সেদিকেই। প্রথমে পেশেন্ট হয়তো বুঝতে পারেনি, কিন্তু আসক্তি গড়ে ওঠে খুব দ্রুত। এরপর শরীর নিজে থেকেই চাহিদা তৈরি করতে থাকে, এবং সে নিজে থেকেই ড্রাগ খুঁজতে শুরু করে। কি? নীরব চোখ দুটো বুজে নীল। পরপর দপ করে তাকাল, চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। চোয়াল শক্ত করে বলল, আমি ওকে ভালো করে চিনি। ও কখনো কখনো এসব কিছু ছুঁয়ে দেখারও মানুষ ছিল না। হঠাৎ ওর পরিবর্তনের খবর শুনে আমার এরকম কিছুই মনে হয়েছিল। ডক্টর নিঃশ্বাস ফেলে বলেন, তাই তো বলছি, এটা পিওর ম্যানিপুলেশন। ইন্ডাকটিভ সাবস্ট্যান্স ড্রিভেন অ্যাডিকশন। আমরা এরকম কেস মাঝে মাঝে দেখি, কিন্তু নিবিড়ের মতো মস্তিষ্কে ড্যামেজসহ কেস খুব বিরল। সিম্পটমগুলা খুব ক্লাসিক। সাবস্টেন্স ইন্ডিউসড সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে আছে নিবিড়। নীরবের গলাটা একটু কাপড় বোধ হয়। মানে ও আর আগের মতো হবে না? ডক্টর কিছু মুহূর্ত চুপ থাকল। তারপর বলেন, পেশেন্টের পার্মানেন্ট নিউরোনাল ড্যামেজ হয়ে গেছে। ব্রেনের কিছু অংশ যেগুলা ইমোশন, ডিসিশন, রিয়ালিটি সেন্স ধরে রাখে, সেগুলা আর ঠিকভাবে রেসপন্স করছে না। ওর আগের মতো হওয়ার চান্স। কয়েক সেকেন্ড থম মেঘচুরে থেকে এক নিঃশ্বাসে বললেন, ওর আগের মতো হওয়ার চান্স প্রায় নেই। নীরবের বুকের ভেতর ধক করে উঠল। চোখের কোণ ভিজে গেল। ডক্টর আশ্বাসের সুরে বললেন, তবে হ্যাঁ, আমরা নিউরোলজিক্যাল স্ট্যাবিলাইজেশন থেরাপি দিয়ে চেষ্টা করছি কিছুটা রিগেইন করানোর। বাকি সবটা উপরওয়ালার ইচ্ছে। তথ্য সংগৃহীত। শেষের ইচ্ছের শব্দটা যেন লহমায় বাচ্চা মেয়েটার কথা মনে করিয়ে দিল। পাপা বলতে পাগল মেয়েটা তার পাপাকে কি সত্যিই ফিরে পাবে না? তার পাপার আদর পাবে না? নীরব তো চেয়েছিল তার পাপাকে আগের মতো সুস্থ, আগের মতো তাকে আদরে রাখতে, তার কাছে ফিরিয়ে দিতে। কিন্তু ভাগ্যে না থাকলে কি করার? নীরবের কণ্ঠনালীতে সব কথা আটকে গেছে। ও কিছুই বলতে পারল না। ধীরে ধীরে এগিয়ে যায় ভাইয়ের মাথার কাছে। হাত ছুঁয়ে দেয় কপালে। নিবিড় ঘুমোচ্ছে, মুখে অদ্ভুত এক নিরীহ, নিষ্পাপ শিশু সুলভ ভাব। অয়ত্নে মাথার চুল, দাড়ি গোফ বড়বড় হয়ে গিয়েছে। চুলগুলো কেমন জটলা পেকে আছে। নীরবের চোখের পানি গড়িয়ে পড়ল। ভেতরটা নীল বেদনায় মুষড়ে উঠছে। আজ প্রীতির উপর যতটুকু ক্রোধ হচ্ছে ততটা রাগক্ষোভ নিজের বাবা মায়ের উপরও হচ্ছে। ভেতরে একের পর এক প্রশ্ন তৈরি হচ্ছে, যার উত্তর সঠিক মিলাতে পারছে না। মা যদি বিয়েটা মেনে নিত তাহলে হয়তো আজ এদিন আসত না। মায়ের সমস্যাটা কি ছিল? নিজের পায়ে দাঁড়ানোর আগে প্রেম করে বিয়ে করে না কেউ? অনেকে করে, তাই বলে মেনে নিবে না। প্রীতিকে নিয়ে সমস্যা? মায়ের প্রীতিকে নিয়ে কি এমন সমস্যা? আর বাবা কেন মায়ের এই ব্যাপারে বিরুদ্ধে গেলেন না? বাবা তো যথেষ্ট বুঝদার, একজন সৎ মানুষ। মায়ের ছেলেমানুষিকে কেন চুপ থেকে সম্মতি দিলেন? আজকেই বাবা মায়ের সাথে এ নিয়ে কথা বলবে বলে স্থির করে নীরব। প্রীতি
প্রীতি প্রীতি এই নামটা ভুল করে মনে উঠলেও তীব্র ঘৃণ না হচ্ছে। নিবিড়ের এই অবস্থার জন্য যদি প্রীতি দায়ী হয়, তবে প্রীতির উদ্দেশ্যটা কি? প্রেম, লাভ, ম্যারেজ, এসব কিছু লোক দেখানো। বিয়ের পর 5টা বছর তো দুজনের ভালোই কেটেছে। মায়ের মুখে শুনেছে নিবিড় মিনিট দুয়েকের বড় নীরবের। তবে যমজ হওয়ায় দুজনের ফ্রেন্ডলি সম্পর্ক ছিল। বাড়ির কারো সাথে যোগাযোগ না হলেও নীরবের সাথে ফোনে কথা হতো। কখনো তো ওদের দাম্পত্য কলহের কোনো কথা বলেনি। যতটুকু শুনেছে ভালোটাই। তারপর সোশ্যাল মিডিয়ায় ছাড়া দুজনের ছবি দেখে তো হ্যাপি কাপলি মনে হতো। তবে আমরা যা বাহ্যিক দেখি আর শুনি, সেটা বেশি ক্ষেত্রেই থাকে শো অফ। প্রত্যেকের ভেতরের খবর শুধু তারাই জানে। আপাত দৃষ্টিতে অমুককে দেখে মনে হয় কত সুখী, কতই না তাদের শান্তি। আমরা বলেও ফেলি, আহা, ওর মতো যদি আমার লাইফটা হতো। আবার দেখা যায় সেই লোকও ওরকম আফসোস করে বলে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কোনো না কোনো অপ্রাপ্তি, অপূর্ণতায় ভোগে। যে মানিয়ে নেয় সেই প্রকৃত সুখী। নীরব ভোর রাতে ফেরে। এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ভেতরে ঢোকে। ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরটা নিয়ে ধপ করে বিছানার একপাশে বসে নীরব। চোখ যায় এলোমেলো, জুবুথুবু হয়ে ঘুমিয়ে থাকা প্রত্যাশার দিকে। হাত দুটো গলার সাথে চেপে জড়সড় হয়ে শুয়ে। ভোর রাতের দিকে আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডাই থাকে। প্রত্যাশার শীত করছে বুঝতে পেরে নীরব চাদরটা ছাড়িয়ে টেনে দেয় প্রত্যাশার গলা অবধি। পরপর শুয়ে কপালের উপর ডান হাতটা ভাঁজ করে রেখে নানান চিন্তাভাবনা করতে করতে এক পর্যায়ে চোখ লেগে যায় নীরবের। প্রত্যাশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুল পরিপাটি করতে থাকে। ভেতরে কৌতূহল হচ্ছে রাতে কি এমন ইমার্জেন্সি কল আসল? কোথায় গিয়েছিল? তবে ঘুমন্ত মানুষকে তুলে এসব জিজ্ঞেস করতে ইচ্ছে হল না। নীরব কখন ফিরেছে প্রত্যাশা জানে না। যে ঘুম ওর, ভাবে তাড়াতাড়িই ফিরেছে হয়তো। ও তো চোখ বোজার সাথে সাথে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে চুরি করে নিয়ে গেলেও টের পাবে না। হঠাৎ আয়নার মধ্যে গলার বা পাশে লালচে একটা দাগ নজরে এল। আপনা আপনি প্রত্যাশার আঙুল ছুঁয়ে গেল দাগটায়। সাথে সাথে শিরশির করে উঠল সমস্ত কায়া। রাতের ওই মুহূর্তটুকু জ্বলজ্বল করে উঠল চোখের তারায়। লজ্জায় রাঙা হল মুখখানা। আজ চোখে বিছানায় ঘুমন্ত নীরবকে দেখল প্রত্যাশা। ঘুমন্ত ফেসটা ইনোসেন্ট দেখাচ্ছে। প্রত্যাশা ভাবল, তবে জাগ্রত মানুষটা প্রত্যাশার কাছাকাছি থাকলে মোটেই ইনোসেন্ট নয়। প্রত্যাশা ফেস পাউডারের কৌটা হাতে নিয়ে দাগটা আড়াল করতে সামান্য পাউডার লাগিয়ে রাখল। চুলগুলো ক্লিপ দিয়ে আটকাতে গিয়ে মাথাটা বাঁকা করে পিছনে কিঞ্চিত ঘুরাতেই গলার পেছনের দিকে থাকা জন্ম দাগটা নজরে আসল। ক্লিপটা চুলে গেথে বিটবিট করল। ওয়াও! প্রত্যাশা! ওয়াও! শরীরে তো দাগের সংখ্যা বেড়েই চলেছে। 2টো জন্ম দাগ ছিল। এখন আবার অন্য দাগ পড়া শুরু হল গো। প্রত্যাশার ডান বাহুতে কনুইয়ের থেকে একটু নিচে নজরে পড়ার মতো জন্ম দাগ আছে। প্রত্যাশা তো মাঝে সাঝে বলত, তোমাদের মেয়ে যদি ছোটবেলায় হারিয়ে যেত না, এই দাগগুলো দেখে খুঁজে পেতে। ঠিক বলেছি না আম্মু? অধরা উত্তর না দিয়ে শুধু চোখ রাঙিয়ে চাইত। শফিক সাহেবের অফিস থাকায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছেন। প্রত্যাশা বাবার সাথে হালকা কিছু মুখে দেয়। নীরব ঘুম থেকে জাগেনি। প্রত্যাশা ত্রস্ত রেডি হয়ে রুম থেকে বেরোনোর আগে বিছানার দিকে তাকিয়ে মুচকি হেসে মনে মনে বলল, মহাশয় সারারাত চোরের পিছু পিছু দৌড়ে এখন পডেপডে ঘুমুচ্ছেন। আর অন্যরা হয়তো ভেবে বসবে না জানি কত কিছু। বুকে পেয়ে সারারাত নির্ঘুমে কাটিয়ে এখন বেলা করে ঘুমুচ্ছে গিয়ে। নীরবকে জাগাল না প্রত্যাশা। ঘুমিয়ে আছে একদিক দিয়ে ভালোই হয়েছে। নীরবের দিকে তাকালেই কেমন লজ্জা লজ্জা লাগছে। ঠোঁটে গলায় এখনো মনে হচ্ছে স্পর্শটুকু লেগে আছে। সামনাসামনি কথা বলতে অস্বস্তি হবে। এই ভেবে আর ডাকল না। আর পুলিশ মানুষ, সিভিলে, তারপর ছদ্মবেশে যে কোনো সময় বাইরে যেয়েই থাকে। দরকারি কেসের প্রমাণ জোগাড় করতে। তাই প্রত্যাশা আর অতসৎ মাথা ঘামাল না। অফিসিয়াল কাজে গিয়েছিল ভেবে নেয়। তোদের দুজনের কি হয়েছে? এক হাতে ফোন, আরেক হাতে কফির মগ। চুমুক দিতে গিয়ে মায়ের কথায় এক মুহূর্ত থেমে যায় প্রীতি। উত্তর না দিয়ে ধীরে সুস্থে কফিতে চুমুক দেয়া। তানিয়া আবারও জিজ্ঞেস করলেন, প্রীতি, আমি আজ কদিন লক্ষ্য করছি, তোরা 2 ভাই বোন কথা বলছিস না। কি হয়েছে কি তোদের আবার? নিজেদের মধ্যে শুধু শুধু কি নিয়ে ঝামেলা বাঁধালি? আমি কোনো ঝামেলা বাঁধাইনি। তাই প্রশ্নটা আমাকে না করে তোমার ছেলেকে করোগ। তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন।
এমন সময় কাকনের মতো ঝনঝন শব্দ হল। ইচ্ছে ছুটে এলো নুপুরের টুংটাং শব্দ নিয়ে। ছোট ছোট পায়ে ছুটে এসে আনন্দে লাফিয়ে বলল, মাম্মা, মাম্মা কেমন লাগছে? প্রীতি। পরনে স্কুল ড্রেস, চুলগুলো ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে বাঁধা। পায়ে নতুন নুপুর জোড়া, যার রিনরিনের শব্দ খুশির ঘণ্টাধ্বনি হয়ে বাজছিল। পা দুটো সামনে বার করে ইচ্ছে দুলতে দুলতে দাঁড়ায়। প্রীতি না তাকিয়েই বলল, হুম, ভালো লাগছে গি। ইচ্ছে তানিয়াকেও জিজ্ঞেস করে। তারপর আচমকা ইচ্ছে বলে উঠল, জানো নানু, পাপা বলেছে আমাকে পাপার বাসায় নিয়ে যাবে। যেখানে পাপা থাকে, পাপার পাপা, পাপার মাম্মা, আরও অনেকে থাকে। দুই হাত ছাড়িয়ে চোখে মুখে খুশির ঝিলিক ছড়িয়ে বলে ইচ্ছে। দম ফেলে আহ্লাদি স্বরে বলতে থাকে, ওখানের সবাই আমাকে আদর করবে, আমার সাথে খেলবে। আমার আর মন খারাপ করবে না, পাপাকে মিস লাগবে না। সব্বাই থাকবে গু। তানিয়া এক হাতে ইচ্ছের গাল ছুঁয়ে দিলেন। বললেন, তুমি যেতে চাও দাদুর বাসায়? ইচ্ছে মুখে টলটলে হাসি মেখে ঘাট কাত করে বলল, আমি পাপার কাছে থাকতে চাই। তানিয়া জিজ্ঞেস করলেন, এখান থেকে চলে গেলে নানুকে ভুলে যাবে কি? মনে রাখবে কি নানুকে? বেইমান, বিশ্বাসঘাতক বংশের রক্ত তোমার শরীরে। ভুললেও অবাক হব না গি। শেষের কথা দুটো মনে মনে বললেন। প্রীতি কপালে বিরক্তির ভাঁজ ফেলে মোনাকে ডেকে বলল, স্কুলের সময় হয়ে গেছে। ড্রাইভার নিচে আছে। ইচ্ছেকে গাড়িতে তুলে দিয়ে আসো গো। ইচ্ছে মায়ের কাছে এসে গালে চট করে চুমু খেয়ে হাত নাড়িয়ে বলে, বাই মাম্মা ঘু। হাতটা নাড়াতে গিয়ে প্রীতির বাহুতে থাকা লেগে প্রীতির হাত খসে ফোনটা নিচে পড়ে যায়। মাম্মা বকবে এই ভেবে ইচ্ছে ভয় পেল। মুখটা শুকনো করে ভয়ার্ত কণ্ঠে বলল, সাজি মাম্মা, তোমার নতুন ফোনটা পড়ে গেল। এটাও ভেঙে গেল। তোমায় আবার নতুন ফোন? প্রীতি কথার মাঝেই বলল, ঠিক আছে, তুমি স্কুলে যাও। মাম্মা বকেনি জন্য ইচ্ছের আনন্দ হল। প্রীতি ফোনটা ফ্লোর থেকে তুল। গ্লাস ফাটার আশঙ্কা করেছিল, তবে দেখো ফাটেনি। কিছুক্ষণ পর প্রীতি অফিস যাওয়ার জন্য বেরোবে। হঠাৎ নীরবকে দেখে থমকে গেল। এই সময় নীরবের উপস্থিতিতে অবাক হল। ড্রয়িং রুমে নীরব মুখোমুখি দাঁড়িয়ে। বিস্মিত প্রীতি জিজ্ঞেস করল, এই সময় হঠাৎ? না কোনো ফোন, না কোনো বার্তা। কি ব্যাপার? ভেতরের ক্রোধ কন্ট্রোল করার চেষ্টা করে তপ্ত নিঃশ্বাস ফেল নীরব। শক্ত গলায় বলল, তোমাকে একটা প্রশ্ন করতে এসেছি। আশা করছি এবার সত্যিটা বলবে গি। প্রীতির মুখে তুচ্ছ তাচ্ছিল্যের হাসি খেলে গেল। সেই হাসিতে নীরবের গায়ে কাটা দিল। ওর আঙুল মুষ্টিবদ্ধ হয়ে উঠল রাগে। প্রীতি কণ্ঠে ব্যঙ্গ মিশিয়ে বলল, দাঁড়িয়ে আছো কেন? বসো না। চা নাকি কফি? কিছু খেতে খেতে শুনি তোমার অভিযোগপত্র। নীরব ঠান্ডা স্বরে বলল, আমি তোমার সাথে গল্প করতে আসিনি গিয়ে। সেটা আমি জানি। তাহলে তোমার কথা তাড়াতাড়ি বলো। অহেতুক সময় নষ্ট করছো গু। নীরব সরাসরি বলল, নিবিড় নিজের ইচ্ছায় ড্রাগে আসক্ত হয়নি। ওকে আসক্ত করা হয়েছে। ওর খাবারের ভেতর দিয়ে। তুমি কেন এসব করলে? তোমার উদ্দেশ্য কি? নীরবের কপালের রগ ফেপে উঠেছে। ফর্সা মুখ রাগে লাল, চোখ দুটো আগুন ছড়াচ্ছে। প্রীতি হেসে উঠল। মনে হল শুনেছে কোনো রসিকতা। গা দুলিয়ে হেসে বলল, ওয়াও, নাইস জোকস। সাট আপ। নীরবের বজ্র গলার ধমক ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। মুহূর্তেই স্তব্ধতা। প্রীতির মুখে রাগ। চোয়াল শক্ত করে বলল, আমার উপর এইভাবে অভিযোগ তুলবে না নীরব। এতদিন ইনডিরেক্ট বলেছ। সহ্য করেছি। কিন্তু এবার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি কেন এসব করব? সেটা তুমিই জানো ভালো করে। উত্তর তোমার কাছেই আছে গি। তুমি তো আইনের লোক, তাই না? প্রমাণ ছাড়া একজনকে দোষারোপ করো কিভাবে? শুধু সন্দেহ করলেই কেউ অপরাধী হয় না। এটা কেমন বিচার? নিবিড় তোমার কাছেই ছিল, বাইরের কেউ এভাবে কিছু করতে পারত না গি। প্রীতি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমরা যখন চট্টগ্রামে ছিলাম তখন ওর অফিসের এক সহকর্মীর সঙ্গে নিবিড়ের ভালো সম্পর্ক গড়ে ওঠে। শোনা যায় সেই লোক গোপনে ড্রাগ ব্যবসায় জড়িত ছিল। ধীরে ধীরে নিবিড় নিজেই তার সঙ্গে জড়িয়ে পড়ে। তারপর ও নিবু
নীরব ধমক দিয়ে উঠল। মিথ্যে বানানো কথা বন্ধ করো। প্রীতি জোরে চেঁচিয়ে উঠল। প্রমাণ ছাড়া গলার জোরে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করো না। তন্মধ্যে সিঁড়ি বেয়ে নেমে এল সার্থক। শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, বাহ, ওয়েল ওয়েল। এসপি সাহেব, তুমি বোধহয় ভুলে গিয়েছ এটা একজন ভদ্রলোকের বাসা। নীরব কপালে আঙুল ডলে রাগ সংবরণ করতে থাকে। সার্থক এগিয়ে এসে শক্ত গলায় বলল, এটা একজন ভদ্রলোকের বাড়ি। এটা তোমার পুলিশ স্টেশন না। কার সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স নেই দেখছি তোমার মধ্যে। আমার বাড়িতে দাঁড়িয়েই আমার বোনের সাথে মিসবিহেভ করছো, ক্লেইম করছো। জানো এই জন্য আমি তোমার নামে মামলা করতে পারি। নীরব হেসে ফেল। বলল, আমাকে মামলা দিয়ে ভয় দেখাচ্ছ? সার্থক শান্ত গলায় প্রশ্ন ছুড়ল। কেন? পুলিশের বিরুদ্ধে কি মামলা হয় না? হয়নি কখনো? নিশ্চয় হয়। আমিও জানি। কিন্তু মনে রেখো, যেদিন আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাব, সেদিন তার পায়ের নিচে মাটি থাকবে না। কারণ সেদিন শুধু সন্দেহ করেই না, সাথে থাকবে প্রমাণ। এক মুহূর্ত থেমে প্রীতির দিকে তাকিয়ে বলল, সময় নিচ্ছি কারণ নিয়ম আছে গু। এই বলে আর একটাও বাড়তি কথা না বলে নীরব চলে যায়। কাজের মেয়েটা কিচেন থেকে উকি দিয়ে দেখছিল। বিটবিট করে, ভাবাগো বাবা, দুই ভাইবোনির সে কি মিল। আবার এই তো দুদিন আগে, কি নিয়া? সে কি রাগারাগি, কথা কওন বাদ। এক টেবিলে খাওন বাদ। এখন সেই বোনের পক্ষ নিয়ে স্যার কথা কইতাছে। বড়লোকেরা পারেও বাপু নাটক করবার। বিনে পয়সায় নাটক দেহি খালি উ। পৌর পার্কের সবুজ ঘাসের উপর প্রত্যাশা আর হ্যাপি বসে। প্রত্যাশা কোলের উপর থাকা ব্যাগের উপর খাতা রেখে হ্যাপির খাতা থেকে ম্যাথ তুলছে। গতকাল ও বাড়ি থাকায় ম্যাথ প্রাইভেট মিস যায়। বিকেলে ফিজিক্স পড়তে এসে হাতে সময় থাকায় পার্কে বসে অঙ্ক তুলছে। আশেপাশে বাচ্চারা খেলাধুলা করছে, কেউ দোল খাচ্ছে, বড়রা কেউ বসে গল্প করছে, হাঁটছে, দৌড়াচ্ছে। হঠাৎ গা ঘেঁষে বাচ্চা মেয়ে দৌড়ে গেল। ঝুমঝুম করে শব্দ হল। প্রত্যাশা লেখা বাদ দিয়ে তাকাল। মেয়েটা গোল গোল ঘুরছে, কোলের সাথে একটা টেডি ধরে। মেয়েটাকে দেখেই প্রত্যাশার মুখে হাসি ফুটল। ত্রস্ত কলম খাতা হ্যাপির কোলের উপর দিয়ে বলল, আমার হাত লেগে গিয়েছে রে, তুই একটু তুলে দে না গে। হ্যাপি না না করেও লাভ হল না। হ্যাপির ঘাড়ে দিয়ে প্রত্যাশা বাচ্চা মেয়েটাকে ডাকল, হেই ইউ। হেও কিউটি পাই, তোমাকে বলছি, এদিকে আসো। ইচ্ছে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। কিছুপল পর গম্ভীর মুখে আসো। ইচ্ছের গাল ছুঁয়ে বলল, আমাকে চিনতে পেরেছ? দুদিকে মাথা নাড়িয়ে না বোঝায়। প্রত্যাশা বলতে থাকল, কিছুদিন আগেই তো এই পার্কে দেখা হয়েছিল। ইচ্ছের মনে পড়ল না। এছাড়া ছবিতে একবার দেখেছে। ছোট মানুষ, ছবির দেখায় মানুষকে সঠিক চিনতে পারে নাকি? প্রত্যাশা মন খারাপ করার অভিনয় করল, এই রে, তুমি চিনতে পারছ না? আমার তো দুঃখ লাগছে। সেদিন তোমার সাথে খেললাম গু। খেলার কথা বলতেই ইচ্ছে বিজ্ঞের মতন বলল, ও ও, তোমার নামটা যেন কি? উনুম। আমার নামের মতোই ছিল তোমার নামটা। কি যেন চাওয়া পাওয়া গে। চাওয়া পাওয়া নয়, ইচ্ছে। আমি ইচ্ছে গু। মুখটা গম্ভীর করে শুধরে দেয় ইচ্ছে। প্রত্যাশা হেসে ফেল। হ্যাপি অঙ্ক তুলছে আর কটমট চোখে চাইছে এত জ্বালা আমার। ওদিকে উনি হাত পা ছাড়িয়ে একটা বাচ্চার সাথে খেজুরে আলাপ জুড়ে দিয়েছে। প্রত্যাশা সেদিনের ন্যায় মিশে যায় ইচ্ছের সাথে। মনা পিছে দাঁড়িয়ে। প্রত্যাশার পাশে বসে ইচ্ছে কুটুস কুটুস করে গল্প করছে। প্রত্যাশা ব্যাগ খুঁজে লিচি ক্যান্ডি বের করে ছিঁড়ে দিল। গল্প করার মাঝে ইচ্ছের পাশে রাখা টেডির বটবট কান নেড়ে প্রত্যাশা বলল, তোমার টেডিটা সো কিউট গু। হুম, মামা দিয়েছে গু। ওহ, এটা মামা গিফট করেছে। আমি ভেবেছিলাম তোমার পাপা গু। পাপা খেলনা দেয় অনেক গু। তারপর আচমকা পাটা দেখিয়ে বলল, এই পাপা দিয়েছে? সুন্দর? হুম, খুব সুন্দর। নূপুর জোড়া দেখতে দেখতে মনে হল, ইয়া আল্লাহ, সেই মেয়ে ডিজাইনের নূপুর তো নির্ব এনেছে আনিশার জন্য। মনা তারা দেয়। ইচ্ছে বাই বলে চলে যায়। কিছুক্ষণ পর প্রত্যাশারাও উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরতে নিয়ে হ্যাপি চেঁচিয়ে উঠল,
এইরে মেয়েটা তো ওর টেডি ফেলে গিয়েছে গে। প্রত্যাশা হাতে তুলল। হুম, তাই তো দেখছি। কি করব এবার? কি করবি আবার? রেখে দে। পরের প্রাইভেটের দিন এসে মেয়েটাকে খুঁজে ফেরত দিবি গে। টেডিটা মেয়েটার খুব প্রিয়। প্রিয় জিনিস না পেলে মন খারাপ করবে গে। তা ঠিক, কিন্তু ফেরত দিবি কিভাবে? প্রত্যাশা কয়েক সেকেন্ড ভেবে বলল। মেয়েটার সাথে থাকা মনা নাকি ফোনা কথা বলার সময় কি বলল শুনলি না? গলির মোড়ে খান ম্যানশন নাকি ওদের। চল ফট করে দিয়ে আসি। ওদিক দিয়েই স্যারের বাসায় যাবু। হ্যাপি ঠোঁট উল্টে বলল। চল, তোর তো আবার দয়ার শরীর। দেখিস উপকার করতে গিয়ে আবার বাস না খেতে হয় গিয়ে। প্রত্যাশা মোটা মোটা চোখে তাকাল। এখানে বাস খাওয়ার প্রশ্নই আসে না। বরং একটা বাচ্চা মেয়ে খুশি হবে। আমার তো ছোটখাটো কিছু হারিয়ে গেলেও না পাওয়া অবধি কিছুই ভালো লাগে না আগে। দেরি হলে স্যার বকবে। সেটাও তো এক প্রকার বাসগু। দুজনে পার্কের গেট দিয়ে বেরোচ্ছিল। হঠাৎ ছেঁড়া ময়লা মাখা গেঞ্জি গায়ে একটা বাচ্চা ছেলে ডাকল। আপা, ফুল নিবেন? ফুলগু? প্রত্যাশা বলল। না হু। হাতে কয়েকটা ফুল। তাও শুকিয়ে গিয়েছে। না করার সাথে সাথে ছেলেটির মুখ ম্লান হয়ে আসল। প্রত্যাশা পা চালিয়েও ফিরে এল। মায়া হল। ব্যাগ খুঁজে 200 টাকার একটা নোট পেল। বাকি টাকা রিকশা ভাড়ার জন্যে রেখে দিল। ছেলেটির দিকে বাড়িয়ে বলল, এটা রাখো। ফুল লাগবে না। ছেলেটার মুখ চকচক করে উঠল। ছেলেটা আবার বলে এক প্রকার জোর করেই দুজনকে দুটো লাল গোলাপ দিল। হ্যাপি বলল, ফুল তোর ভালো লাগে না? হ্যাঁ লাগে তো গু। তাহলে টাকা দিলি, তবুও নিতে চাইলি না যে গু? মনে করলাম আমার থেকে লাল গোলাপগুলো প্রেমিক প্রেমিকাদের বেশি দরকার হতে পারে। আমি কাকে দিব ভাই? ফুলের অভাবে কতজন প্রপোজ করতে পারছে না। তাদের কথা ভেবে রেখে দিচ্ছিলাম গু। প্রত্যাশা মজা করে বলল। হ্যাপি বলল, কেন তোর বরকে দিবি গু? ধুর, বরের সাথে দেখা হতে হতে ফুল শুকিয়ে নাই হয়ে যাবে গু। শুকনো ফুল দিয়ে প্রপোজ করার আলাদা ব্যাপার। বলবি, ফুলটা হয়তো শুকিয়ে গেছে, কিন্তু ভালোবাসা শুকায় না। ভালোবাসা সময়ের সাথে প্রগাঢ় হয়। এই শুকনো ফুলটা প্রমাণ, ভালোবাসা শুধু রঙে গন্ধে নয়, টিকে থাকার নামও। শুকিয়ে গেলেও ফুরিয়ে গেলেও থাকব তোমার পাশে। শ্বাসের সাথে মিশে গু। হ্যাপির বাহুতে চাপড় মেয়ে খুঁড়ে হেসে বলল প্রত্যাশা। বাহ, ভালোই তো কবি কবি ভাব তোর গু। মোড়ের উপরের একটা দোকান থেকে খান ম্যানশন কোনো পাশে জিজ্ঞেস করে নেয় ওরা। অল্প একটু যেতেই বাড়ির তরণে নামফলক দেখে বেগ পোহাতে হয় না। সমস্যা বাধল, গেট খোলা, দারোজান বা গার্ড কেউ নেই। ওদিকে প্রাইভেটের সময় হওয়ায় দেরি না করে ভেতরে ঢোকে। কলিং বেল চাপল। কাজের মেয়ে এসে দরজা খুলে দিল। প্রত্যাশা বলল, এখানে ইচ্ছে বলে একটা বাচ্চা মেয়ে থাকে? মেয়েটা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। এই টেডিটা ওকে দিয়ে দিয়েন। পার্কে ফেলে আসছিল ও। টেডিটা হাতে নিয়ে মেয়েটা। এমন সময় তানিয়ার গলার স্বর আসল। কে এসেছে রে? কার সঙ্গে কথা বলছিস উ? মেয়েটা ঝটপট বলল। তানিয়া ভেতরে আসতে বলল। ওরা ইতস্তত করতে থাকে। এর মধ্যে ওপাশ থেকে ইচ্ছে দৌড়ে এল। দরজার সামনে প্রত্যাশাকে দেখে চেঁচিয়ে উঠল। বুয়ার হাত থেকে টেডি নিয়ে প্রত্যাশার হাত ধরে টেনে ভেতরে নিল। বয়স্ক মানুষ ডাকছিল বিধায় ওরা ভেতরে আসল। তানিয়া ধন্যবাদ দেয়। বসতে বলে। তবে ওরা ভদ্রভাবে না করে। প্রাইভেট আছে বলে চলে যেতে নেয়। তানিয়া চশমা ছাড়া ঝাপসা দেখে। মেয়ে দুটোকে দেখলেও ধরতে ব্যর্থ হয়, একদিন ছবিতে এই মেয়েটাকে দেখেছিলেন। প্রত্যাশা হাসি মুখে বলল, আন্টি আমরা আসছি গু। এই বলে ঘাট ঘুরাতে গিয়ে ড্রয়িং রুমের একপাশে থাকা ফ্রেমে দৃষ্টি আটকায় প্রত্যাশার। বেশ কিছু ছবির মাঝে একটা ছবিতেই ওর নজর আটকে গেল। মুখের হাসি মিলিয়ে যায়। ও ত্রস্ত ঘুরে দাঁড়াল। ছবির দিকে আঙুল তাক করে কাপা কাপা স্বরে জিজ্ঞাসা করল, ওই ছবিটা কার? হঠাৎ প্রত্যাশার এমন প্রশ্নে তানিয়া অবাক হল। তবুও বলল, আমার মেয়ে প্রীতি আর মেয়ের জামাই এরগু। ইচ্ছে ঝুমঝুম করে বলল, আমার মাম্মা আর পাপা গু। প্রত্যাশার পুরো পৃথিবী দুলে উঠল। হাতের ফুলটা খসে মাটিতে পড়ল। শরীরটা যেন ঝাঁকুনি দিয়ে উঠল। চলবে।